বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সুস্থ রেখে ক্লাস নেওয়ার এবং ক্লাস করার তৌফিক দান করেছেন। তো এখন আমি রসায়নের একটি ক্লাস নিব, যে ক্লাসটিও বোঝা খুব জরুরি। এই বিষয়ের উপর অনেক সৃজনশীল থাকে, অবজেক্টিভ থাকে। তো সৃজনশীলগুলো তো সরাসরি কোনো প্রশ্ন মাধ্যমে পূর্ব নির্ধারিত কোনো প্রশ্ন মোতাবেক সৃজনশীল প্রশ্ন হয় না। তো মূল বিষয়, বেসিক বিষয়, কনসেপ্টটা যদি থাকে, তাহলে যে কোনো ছাত্র সেটাকে ব্যবহার করে একটা সৃজনশীলকে খুব সহজে এবং সুন্দরভাবে লিখতে পারে, উত্তর করতে পারে। বাট বেসিক কনসেপ্ট যদি দুর্বল থাকে, না জানা থাকে, মনে না থাকে, তাহলে সে কোনো ক্রমেই একটা সৃজনশীলকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবে না। তো আজকে আমাদের মূল বিষয়টা হলো লিমিটিং বিক্রিয়ক, রাসায়নিক বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং বিক্রিয়ক বলার আগে আমরা বলি বিক্রিয়ক কী এবং উৎপাদ কী। তো যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। আর রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয় সেই পদার্থটিকে বলা হয় উৎপাদ। তো যখন একটা ল্যাবরেটরিতে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় বা একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, তো সেখানে বিক্রিয়কের পরিমাণ, যদি বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকে বা দুটো বিক্রিয়ক থাকে, তাহলে সেই বিক্রিয়ক কোনটার কত পরিমাণের সাথে বিক্রিয়া করবে সেটা একজাক্ট মেপে বিক্রিয়া ঘটানো সবসময় সম্ভব হয় না। এজন্য হয়তো একটা অনুমান করে একটা পরিমাণ দেওয়া হয়। তো দেখা যায় যে কোনো একটা বিক্রিয়ক হয়তো প্রয়োজনের তুলনায় কম হয়ে গেছে, কোনো একটা বিক্রিয়ক হয়তো প্রয়োজনের তুলনায় একটু বেশি আছে। তো তখন একটা বিক্রিয়া করে শেষ হয়ে যায়, আর একটা বিক্রিয়ক অবশিষ্ট থেকে যায় বিক্রিয়া পাত্রে। তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? যে বিক্রিয়কটি বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটিকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। একটা বিক্রিয়া পাত্রে দুটো বিক্রিয়ক দেওয়া হলো বিক্রিয়া ঘটানোর জন্য, বিক্রিয়া করার জন্য। দেখা গেল যে একটি বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, আরেকটি বিক্রিয়ক অবশিষ্ট, কিছু অংশ অবশিষ্ট রয়ে গেছে। তো যে বিক্রিয়কটি বিক্রিয়া করে শেষ হয়ে যাবে সেই বিক্রিয়কটিকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। তো এই বিষয়টি বিভিন্ন অণু-পরমাণুর সংখ্যা, অণু-পরমাণুর ভর, বিক্রিয়ক উৎপাদের ভর বা বিক্রিয়ক উৎপাদের সংখ্যা, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, এই সমস্ত ব্যবহার করে আমাদের বিভিন্ন সৃজনশীল প্রশ্নের সমাধান বা সলভ করতে হয়। সো এই বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা লাগবে। এখন আমরা উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। যেমন আমরা যদি দেখি ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তো এই বিক্রিয়াকে যখন সমতা করব, তখন দেখব যে 2 পরমাণু ম্যাগনেসিয়াম 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। 2 পরমাণু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 1 অণু অক্সিজেনের সাথে। এটা ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়া এভাবেই হয়। এখন আমরা অ্যাজ পার এক্সাম্পল একটা বিক্রিয়া পাত্রে আমরা 4 পরমাণু ম্যাগনেসিয়াম নিলাম, 1 2 3 4, আর 4 অণু অক্সিজেন নিলাম, 1 অণু 2 অণু 3 অণু 4 অণু। 2টা অক্সিজেন পরমাণু একত্রে যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু তৈরি করে। এই জন্য 2টা পরমাণুকে আমরা একটা বন্ড দিয়ে একটা অক্সিজেন অণুকে বুঝিয়েছি। তো দেখা যাবে যে একটা ম্যাগনেসিয়াম পরমাণু, 2টা ম্যাগনেসিয়াম পরমাণু একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করবে। তাহলে 4টা ম্যাগনেসিয়াম পরমাণু, 2 ম্যাগনেসিয়াম পরমাণু সংযুক্ত হচ্ছে 1 অক্সিজেন অণুর সাথে। তাহলে
একটা ম্যাগনেসিয়াম পরমাণু যুক্ত হচ্ছে 1/2 অণু অক্সিজেন অণুর সাথে। 4টি ম্যাগনেসিয়াম পরমাণু যুক্ত হচ্ছে 4/2 অণু অক্সিজেনের সাথে, তার মানে 2 অণু অক্সিজেনের সাথে। তো বিক্রিয়া পাত্রে আমরা 4টা পরমাণু ম্যাগনেসিয়াম নিয়েছি, 4টা অণু অক্সিজেন নিয়েছি। এখন আমরা হিসাব করে দেখলাম যে 4 পরমাণু ম্যাগনেসিয়াম 2 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। এজন্য 4 পরমাণু ম্যাগনেসিয়াম আমার 2 অণু অক্সিজেন বা 4 পরমাণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 4টি ম্যাগনেসিয়াম অক্সাইড অণু তৈরি করবে, 1 2 3 4। আর বিক্রিয়া পাত্রে আরও 2টা অক্সিজেন অণু থেকে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে, বাট অক্সিজেন থেকে যাচ্ছে অবশিষ্ট। অক্সিজেন অণু অবশিষ্ট থেকে যাচ্ছে, ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে। তাহলে যে বিক্রিয়কটি বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকেই বলা হয় লিমিটিং বিক্রিয়ক। কাজেই এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম হলো লিমিটিং বিক্রিয়ক। তো আমরা আরও 2-1টি এক্সাম্পলের সাহায্যে বিষয়টিকে আরও ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি। সে 70টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে 30টি অক্সিজেন অণু যোগ করা হলো। 30-70টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে 30টি অক্সিজেন অণু যোগ করা হলো। তাহলে আমাকে হিসাব করে বের করতে হবে যে কোনটি লিমিটিং বিক্রিয়ক। তো আমি একটা সিম্পলভাবেও এটা হিসাব করে বের করার আগেও আমি অনুমান করতে পারি যে কোনটি লিমিটিং বিক্রিয়ক। যেমন এখানে 2টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে 1টি অক্সিজেন অণু যুক্ত হয়। তাহলে ম্যাগনেসিয়াম পরমাণু ইস্টু অক্সিজেন অণু সমান 2:1। এটা আমরা এই বিক্রিয়া থেকে আমরা মডেল বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারি যে ম্যাগনেসিয়াম পরমাণু ইস্টু অক্সিজেন অণু সমান 2:1। এখন আমাকে যেভাবে দেওয়া হয়েছে যে ম্যাগনেসিয়াম পরমাণু ইস্টু অক্সিজেন অণু সমান 70:30, তাহলে এখানে 1 আছে, যেখানে আমি 1 বানাই তাহলে 70/30:1 হবে। তার মানে এটার মান যে দাঁড়াবে 2.33:1। তাহলে আমি দেখতে পাচ্ছি যে মডেল বিক্রিয়ায় অক্সিজেনের অনুপাত যেখানে 2, এইখানে ম্যাগনেসিয়ামের অনুপাতে আসছে 2.33। তার মানে এখানে ম্যাগনেসিয়ামের পরিমাণটা আছে তুলনামূলকভাবে বেশি। অক্সিজেনের পরিমাণের তুলনায় ম্যাগনেসিয়ামের পরিমাণটা আছে তুলনামূলকভাবে বেশি। অতএব অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে, অতএব অক্সিজেন হবে এখানে লিমিটিং বিক্রিয়ক। এইভাবে আমরা ক্যালকুলেশন করার আগে এই নিয়মটাকে ব্যবহার করে আমরা প্রাথমিকভাবে একটা ধারণা করতে পারি যে কোনটি লিমিটিং বিক্রিয়ক হইতে পারে। তারপর আমরা সঠিকভাবে ক্যালকুলেশনের দিকে যেতে পারি। তো যেমন এখানে আমরা মডেল বিক্রিয়া থেকে সমীকরণ থেকে দেখতে পাই যে 2 পরমাণু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 1 অণু অক্সিজেনের সাথে। তাহলে 1 পরমাণু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 1/2 অণু
অক্সিজেনের সাথে। তাহলে আমার ম্যাগনেসিয়াম পরমাণু আছে 70টি। 70 পরমাণু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 1 × 70/2, দ্যাট ইজ এত অণু অক্সিজেনের সাথে, তার মানে 35 অণু অক্সিজেনের সাথে। তো এই ক্যালকুলেশন থেকে আমরা বুঝতে পারি যে 70 পরমাণু যদি ম্যাগনেসিয়াম থাকে, তার সাথে অবশ্যই 35 অণু অক্সিজেন থাকলে সবগুলো ম্যাগনেসিয়াম সবগুলো অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। বাট 70 পরমাণু ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন প্রয়োজন হচ্ছে 35 অণু, কিন্তু অক্সিজেন দেওয়া আছে 30 অণু, মানে অক্সিজেনের পরিমাণটা কম দেওয়া আছে, কাজে এটা আগেই শেষ হয়ে যাবে। অতএব অক্সিজেন হবে এখানে লিমিটিং বিক্রিয়ক। তো এটা আমরা অণুর সংখ্যা দিয়ে আমরা বের করলাম। এখন যদি ভর দেওয়া থাকে তাহলে আমরা কি করে বের করব? যেমন আমরা একটা অ্যাজ পার এক্সাম্পল যে 5 গ্রাম হাইড্রোজেন এর সাথে যোগ করা হইল 75 গ্রাম ক্লোরিন, বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হইল। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি লিমিটিং বিক্রিয়ক? তো এখানে যেহেতু এখানে ভর, অতএব আমাদের মডেল যে সমীকরণ আছে, বিক্রিয়াটা আছে, সেই বিক্রিয়া থেকে ভরের সাথে রিলেট করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো যেমন আমরা হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করে হাইড্রোজেন ক্লোরাইড, এখানে যদি আমরা সমতা করি এখানে একটা 2 দিতে হবে। তো হাইড্রোজেনের ভর এখানে 1 × 2 = 2 গ্রাম, ক্লোরিনের ভর 2 × 35.5 = 71 গ্রাম। তো 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে এখান থেকে হিসাব করব যে 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে কত গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71/2 গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 × 5/2 গ্রাম ক্লোরিনের সাথে। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 71 × 5/2, তাহলে এর মানটা পাবো 177.5 গ্রাম ক্লোরিন। তাহলে দেখা যাচ্ছে যে আমার 5 গ্রাম হাইড্রোজেনের সাথে যদি আমার 177.5 গ্রাম ক্লোরিন যদি দেওয়া হয় বিক্রিয়া করতে, তাহলে সবটুকুই বিক্রিয়া করে শেষ হবে। কিন্তু এখানে প্রয়োজন 5 গ্রাম হাইড্রোজেনের জন্য প্রয়োজন 177.5 গ্রাম ক্লোরিন, কিন্তু আমাদের দেওয়া আছে 75 গ্রাম ক্লোরিন। সো ক্লোরিনের পরিমাণ এখানে কম দেওয়া আছে, অতএব ক্লোরিনটা আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। অতএব ক্লোরিন হলো এখানে লিমিটিং বিক্রিয়ক। তো এইভাবে অণুপরমাণুর সংখ্যা ব্যবহার করে, ভর ব্যবহার করে আমরা কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে সেটা আমরা সহজে বের করতে পারি। এগুলো সৃজনশীল প্রশ্ন সলভ করার জন্য খুবই প্রয়োজন। সেগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং শিখতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।